আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর মানুষজন, তুমি যদি তোমার একাডেমিক লাইফ অথবা তোমার এসএসসি পরীক্ষা হোক, তোমার প্রি টেস্ট এক্সাম হোক, তোমার টেস্ট এক্সাম হোক, হাফ ইয়ারলি হোক বা ফাইনাল হোক, যে পরীক্ষাটাই আগায় আসুক না কেন, এমন সময়ে এই ভিডিও কনটেন্টটা খুঁজে পাও, তাহলে কাইন্ড অফ বলতে পারো যে তুমি সঠিক জায়গাতেই আসছো। তুমি আজকের এই কনটেন্টের মধ্যে তোমার বিষয়ভিত্তিক অধ্যায় বিশ্লেষণের রসায়নের অধ্যায় ৭ অর্থাৎ আমার খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া। এটার সিকিউ, এমসিকিউ, এসকিউ ইনক্লুডিং থিওরি একটা ফ্রি ক্লাস এবং সম্পূর্ণ একটা ফ্রি ম্যাটেরিয়ালের সাথে শেষ করতে চলেছো। ওকে? তাও আবার খুব অল্প সময়ের মধ্যে, ম্যাক্স ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে। হ্যাঁ, তো একটা চ্যাপ্টার শেষ করতে হলে আমাদেরকে কি ধরনের পড়াশোনা করতে হয় সেটা আমি তোমার সাথে এখন আরকি শেয়ার করব। মানে কনটেন্ট ফ্লোটা কেমন হওয়া উচিত? অবশ্যই এই জিনিসটা হওয়া উচিত যে প্রথমত তুমি নোট সহ একটা ক্লাস কমপ্লিট করবা। এটা অলরেডি আমি বলছি, এগুলাকে যদি একটু সরাই। নোট সহ একটা ক্লাস কমপ্লিট করবা। এরপরে হচ্ছে যে তুমি চলে আসবা প্র্যাকটিস করার জন্য মেইনলি। হ্যাঁ? তারপরে তুমি চলে আসবা হচ্ছে প্র্যাকটিস করার জন্য কি প্র্যাকটিস পিডিএফ থেকে। এরপরে চলে যাবা হচ্ছে ভাই এক্সাম দিতে, তারপরে রিভিশন। এক্সাম আর রিভিশনটা তোমার হাতে সময় কম থাকার জন্য যদি নাও দিতে পারো, মাস্ট মেনশন করো যে তোমার নোট সহ ক্লাস এবং প্র্যাকটিস পিডিএফটা হচ্ছে। তোমার হাতে যদি আরও কম সময় থেকে থাকে, তবুও আমি তোমাকে বলবো এই পিডিএফ প্র্যাকটিসটা মাস্ট কমপ্লিট করো। এই হওয়া উচিত তোমার মোরাললেস টোটাল ওভারঅল প্ল্যান। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ফ্রি ক্লাসের কথা বললেন, কোথায় পাবো? আচ্ছা, তুমি যদি ২৭ ব্যাচের মানুষ হয়ে থাকো, তুমি এখন অনশটের জন্য যেতে পারো। যেটা যদি আসলে বেসিক থেকে পড়ায় বা মোস্ট ইম্পোর্টেন্ট টপিকগুলো অন্তত বেসিক থেকে পড়ায়, তাহলে সেইটা। এছাড়া যদি ২৮ ব্যাচের মানুষ বা একাডেমিকে পড়াশোনা করতে থাকো, তাহলে তোমাকে বলবো তুমি আমাদের এসএসসির যে ক্যাপ প্রোগ্রাম আছে, অর্থাৎ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, সেটার সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। অনশটটাও করতে পারো, বাট এর থেকে বেটার একাডেমিক ক্লাস করা। আর ২৭ ব্যাচেরই মানুষজন ফ্রি এর চাইতে তুমি যদি প্রিমিয়াম ভাবে রেখে কমপ্লিট করো, তাহলে আরো অনেক বেশি কোশ্চেনারি সলভ করে করতে পারবা। সেটা হচ্ছে আমাদের এলআরবি ২৭ রিভিশন, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম ২৭ এর মধ্যে, যেটারও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তুমি ডেমো ক্লাস নিজে দেখতে পারবা। ওকে? আমি তোমাকে বলি ফ্রি ক্লাসটা তুমি কই পাবা? আমাদের ইউটিউব চ্যানেলে। তুমি যদি সার্চও করো তাও তুমি পেয়ে যাবা, অথবা ডিরেক্ট তুমি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসলা। এই চ্যানেলের মধ্যে আসার পরে প্লেলিস্টে ঢুকলা। প্লেলিস্টে ঢুকে তুমি একটু নিচের দিকে স্ক্রল করবা। নিচের দিকে স্ক্রল করলে ঠিক এই জায়গায় দেখো কেমিস্ট্রি আল্টিমেট অনশট, এটা যদি চালু করো এই প্লেলিস্টটা, আমরা এটাকে একটু পজ দেই। এই প্লেলিস্টের ভিতরে একটু নিচের দিকে আসলে দেখবা ৭ নাম্বার চ্যাপ্টারের ক্লাস মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তারপরে ৭ নাম্বার চ্যাপ্টারের ক্লাস রাসায়নিক বিক্রিয়া, এটা তো ৬ নাম্বারে রাসায়নিক বিক্রিয়া। এক ক্লাসে রাসায়নিক বিক্রিয়া ফুল শেষ। আরে এরা কারা? চলো আমরা যদি দেখি, তো এটা মোর অর লেস আমার কতক্ষণের এক্সাক্ট ক্লাসটা? এই ক্লাসটা হচ্ছে আমার পুরো ২.৫ ঘন্টা, ২.৫ ঘন্টার কম আরকি। সো এই ক্লাসটার তোমরা মানে কমেন্ট দেখলেই বুঝবা যে আসলে তুমি বুঝতে পারতেছো কিনা ক্লাসটা, বা কমপ্লিট করতে পারবা কিনা। তো আশা করি ওটা দেখলেই তুমি বুঝতে পারবা। ক্লাসের কনটেন্ট থেকে শুরু করে সবটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং একটা এই ফুল ক্লাস থেকে তুমি তোমার একাডেমিক সহ হচ্ছে যে একেবারে মানে রিভিশন প্রত্যেকটা জায়গার ভিতরে ইনশাল্লাহ একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবা। ওকে? তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি। এ ফুল ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমার হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত পিডিএফ প্র্যাকটিস করার জন্য, যেটাও তুমি সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ পেয়ে যাবা। এই যে রাসায়নিক বিক্রিয়ার পিডিএফ, এটা মোর অর লেস ৪২টা পেজের মধ্যে তোমাকে একেবারে সিলেক্টিভ কিছু এমসিকিউ, সিলেক্টিভ কিছু সিকিউ এবং সিলেক্টিভ কিছু এসকিউ দেওয়া আছে, যেটা প্র্যাকটিস করলে ১০০% কমপ্লিট এরকম বলবো না, বাট আমরা বলবো অবশ্যই তুমি তোমার ম্যাক্সিমাম আউটপুটটুকু পরীক্ষার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারবা এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোর প্রতি। প্রথমে দেখা আছে, দেখো কি কি পড়তে হবে তোমাকে। বিক্রিয়ার প্রকারভেদ, উভমুখী, একমুখী, তারপরে হচ্ছে যে তাপোৎপাদী, তাপহারী, তারপরে জারণ বিজারণের মধ্যে পার্থক্য, মানে বিক্রিয়াগুলো, তারপরে কিছু বাস্তব ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া। এরপরে জারণ বিজারণ বিক্রিয়া সংক্রান্ত লাসাতেলির নীতি, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট হট টপিক যাকে বলে, এখান থেকে কোয়েশ্চেনারিজ হয়ই। ওকে? তারপরে হচ্ছে পদার্থের পরিবর্তন বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্ত, বাস্তব ক্ষেত্রে কিছু রাসায়নিক বিক্রিয়া, অম্লক্ষার রাসায়নিক বিক্রিয়া, এই। আচ্ছা, এরপরে দেখো তোমাকে এখানে কিছু কোয়েশ্চেনারিজ বলবে, ওই যে জারণ মান সংখ্যা নির্ণয় রিলেটেড। তুমি ৫ নাম্বার চ্যাপ্টারে যোজনী পড়ছো না? যোজনী আর জারণ মানের পার্থক্য, এটা এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ওকে? এরপরে দেখো প্রথমেই আছে হচ্ছে তাপ, মানে শ্রেণী বিভাগ, হ্যান-ত্যান সবকিছু। কোনটি রেডক্স বিক্রিয়া? রেডক্স মানে হচ্ছে আমাদের যেখানে জারণ বিজারণ হয়েছে। আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া প্রশমন না, সমানুকরণ না, পরিমাণকরণ না, দহন 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 জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রনের আদান প্রদান হবে অবশ্যই। একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা কোন ধরনের? এটা দেখো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, এবং প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি এটা অবশ্যই একটা রেডক্স বিক্রিয়াও। তাহলে এটা উত্তর ক, মানে রেডক্স বিক্রিয়া আছে উত্তরে, প্রতিস্থাপন নাই। বিজারক পদার্থ কোনটি? এই যে জারণ, জারিত, জারক, বিজারণ, বিজারিত, বিজারক, এই যে ৬টা শব্দ, এটা নিয়ে অনেক বেশি প্যারা হয়। তো আমি এটা একেবারে ওই ক্লাসের ভিতরে খুব ডিটেইলসে সুন্দর করে শিখাই দিছি।
জারণ মানে হচ্ছে আমার ইলেকট্রনের ছাড়ন, এটা একটা ভার্ব। যে এটা করে সেই জারিত হয়, মানে যার কর্ম যেমন তার ফলাফল যেমন হয়, নামটা হয় তার বিপরীত। মানে জারণ যে করে সে জারিত হয়, তার নাম হয়ে যায় বিজারক। আবার বিজারণ যে করে সে বিজারিত হয়, তার নাম হয়ে যায় কি? জারক। তো এখানে যেহেতু বলতেছে কোনটি বিজারক পদার্থ, বিজারক মানে কি করবে? সে জারণ করবে। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করতে পারে এমন। Fe2+ ও ইলেকট্রন ত্যাগ করতে পারে, ও ত্যাগ করে Fe3+ হইতে পারে। ম্যাগনেসিয়াম 2+ আর তো ত্যাগ করতে পারে না, ও তো দুইটাই ত্যাগ করে দিছে। জিঙ্ক 2+ ও দুইটাই ত্যাগ করে দিছে, আর তো ত্যাগ করতে পারে না। কপার 2+ ও তো উচ্চ দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, দুইটাই ত্যাগ করে দিছে। তার মানে এখানে একমাত্র বিজারক কে আছে বলো তো? ফেরাম। দেখো উত্তর ক। মিলবেই, পারবাই। তুমি যদি একটু ওই ক্লাসগুলোকে কমপ্লিট করে এসে এটা প্র্যাকটিস করা শুরু করো, ইনশাল্লাহ তোমার কোশ্চেনারিজ কমনও আসবে, তুমি ভালো একটা মার্কও গ্র্যাব করতে পারবা। এরপরে যদি আমি চলে যাই, তাহলে তুমি দেখবা এই অংশেরই কিছু সিকিউ কোশ্চেন এখানে দেওয়া আছে। এই সিকিউ কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করলা, সলভ করলা। তো এটার সিকিউ কোশ্চেনের খুব কমন একটা হচ্ছে যে গ বা ঘ এর মধ্যে একটাতে দিবে হচ্ছে যে বিক্রিয়ার প্রকারভেদটা ব্যাখ্যা করো, অথবা জারণ বিজারণের যুগপথ হয়েছে ব্যাখ্যা করো, এমন রিলেটেড। আবার বাকি আরেকটাতে দিবে হচ্ছে লাসাতেলের নীতি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরকমটা তুমি অহরহ কোয়েশ্চেনারিজ পাবা, যেটা বললাম আমি তোমাকে এর ভিতরে। এরপরে চলো আমরা টপিক 2টাতে দেখবো পরের টপিকটার ভিতরে কি আছে। আর এখানে যেহেতু সিকিউ আমি ইচ্ছা করে অনেক বেশি যোগ করছি, সো সিকিউগুলো তুমি সবগুলাই প্র্যাকটিস করো, তোমার জন্যই উপকার হবে এটাতে। ঠিক আছে? তারপরে তুমি সবগুলা সিকিউ প্র্যাকটিস করার পরে টাইপ 2 এর মধ্যে ঢুকবা। টাইপ 1 এর ভিতরেই সব থেকে বেশি অংশগুলো আসলে চলে আসছে। টাইপ 2 এর মধ্যে যদি ঢুকো, টপিক 2, আমি নিচে যাই তোমাকে দেখাই। এই যে দেখো টাইপ 2। এই টাইপ 2 এর ভিতরে তুমি পাবা হচ্ছে লাসাতেলের নীতি, মোস্ট ইম্পর্ট্যান্ট যাকে বলে। তো লাসাতেলের নীতি কখন, সাম্যাবস্থার ক্ষেত্রে কি, মানে তাপের প্রভাব কি, চাপের প্রভাব কি, ঘনমাত্রার প্রভাব কি। তাপমাত্রা যে সকল তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ দিলে ওই বিক্রিয়া পেছনের দিকে যাবে, আর তাপ কমাইলে সেই বিক্রিয়া বা তাপ হ্রাস করলে সামনের দিকে যাবে। আবার তাপ হারি যে বিক্রিয়া, সেই বিক্রিয়াতে তাপ দিলে বিক্রিয়া সামনে যাবে, তাপ হ্রাস করলে বিক্রিয়া পিছিয়ে যাবে। এটা হচ্ছে বেসিক হিসাব। কিভাবে এটা হয় বা কেন এটা ঘটে? কারণ তুমি একটা কাজ করতে পারো, তাপ বাড়াইতে পারো বা কমাইতে পারো, সে অনুযায়ী বিক্রিয়া হচ্ছে যে তার সিদ্ধান্ত নিবে। তো আলটিমেটলি পরিবেশটা কি চায়? পরিবেশটা চাই হচ্ছে সবসময় তাপীয় সমতা রক্ষা করতে। অর্থাৎ তুমি যদি বাড়াও, তাহলে ও আলটিমেটলি ওর ক্রিয়া দ্বারা তাপটা কমায়া সাম্যাবস্থায় নিয়ে আসবে। তুমি যদি কমায় নাও, তাহলে ও চেষ্টা করবে ওর ক্রিয়া দ্বারা তাপটাকে বাড়াইতে, সাম্যাবস্থা যেন আসে। তো বেসিক্যালি একটা রাসায়নিক বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, যেহেতু এগুলো উভমুখী বিক্রিয়া, তো সম্মুখ দিকে যদি বিক্রিয়াটা ঘটে, সেটা যদি তাপ উৎপন্ন করে বা তাপ বিকিরণ করে, তাহলে পশ্চাৎমুখে বিক্রিয়া করলে তাপ শোষণ করবে। দ্যাটস ওয়াই একটা সম্মুখমুখী বিক্রিয়াতে তুমি তাপ দিচ্ছ, ওই বিক্রিয়াটা যদি সামনের দিকে ঘটে, তাহলে তো আরও তাপ হচ্ছে যে মানে আসবে, মানে আরও তাপ বিকিরিত হবে। তাহলে তো আলটিমেটলি এখানে আমরা হচ্ছে যে মানে ওই যে সমতাটা তো পাইলাম না, আমাদের তো লস হইলো। সমতা কি পাইলাম? সমতা তখনই হইতো যখন তুমি তাপ দিলা, তারপরে সে যদি তাপ কমাইতে পারতো তাহলে। তো একটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি পেছন দিক দিয়ে ঘটে বা বিপরীতমুখী ঘটে, বা যাকে বলে হচ্ছে যে আসলে পশ্চাৎ দিকে ঘটে, তাহলে তো তাপ হ্রাস পায়। তাই একটা সম্মুখমুখী বিক্রিয়াতে যখন তুমি তাপ দিচ্ছ, তখন বিক্রিয়াটা সামনে না যেয়ে পেছনের দিকে যায়। ভাইস ভার্সা, ভাইস ভার্সা। ওকে? আচ্ছা, চাপের প্রভাবটা কেমন? চাপের প্রভাবটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ পরমাণুর মধ্যে গ্যাসীয় মলিকুল অবশ্যই থাকতে হবে, এবং সাথে, সাথে তাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। চাপ দিলে মোল সংখ্যা যেদিকে কম, বিক্রিয়া সেদিকে অগ্রসর হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার চাপ হ্রাস করলে মোল সংখ্যা যেদিকে বেশি, বিক্রিয়া সেদিকে যাবে। এমন। ঘনমাত্রার প্রভাব হচ্ছে যেদিকে ঘনমাত্রা কম, বিক্রিয়া সেদিকে যাবে, অথবা যেদিকে ঘনমাত্রা বেশি, বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে। এই আমি তো লাসাদেলের নীতি মনে হচ্ছে যে ১.৫ মিনিটের ভিতরে বলে ফেলে শেষ করে দিলাম। তো এই লাসাদেলের নীতি নিয়ে হিউজ কোয়েশ্চেনারিজ তুমি পাবা। এবং মাথায় রাখবা, সকল দহন বিক্রিয়াই তাপ উৎপাদী বিক্রিয়া। কেবল ও কেবলমাত্র নাইট্রিক অক্সাইড, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস দিয়ে উভমুখী বিক্রিয়া দিয়ে 2NO নাইট্রিক অক্সাইড যে তৈরি হয়, এই দহন বিক্রিয়াটাই একমাত্র তাপহারী দহন বিক্রিয়া। এছাড়া সকল দহন বিক্রিয়ার মাধ্যমেই তাপ বিকিরিত হয়। মানে কাউকে তুমি কোনো কিছুর সাপেক্ষে পোড়াচ্ছ, অবশ্যই দেখবা সেখান থেকে তাপ তুমি পাচ্ছ। এরপরে দেখো আরো বেশ কিছু এমসিকিউ পার্ট এখানে দিয়ে দেওয়া আছে। এই যে এমসিকিউ পার্ট, পদার্থের পরিবর্তন বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ, এটার। তারপরে এটা সিকিউ পার্ট দেওয়া আছে। আরও নিচে স্ক্রল করলা, নিচের দিকে নিয়ে আসলা, সিকিউ এখানকার কমপ্লিট করার পরে তুমি পেয়ে যাবা হচ্ছে আমাদের এসকিউ যে পোর্শন, সেটা তার একটু পরে। তারপরে আরেকটা টপিক, সেটা হচ্ছে এখানে দেওয়া, দেখো ক্ষতিকর বিক্রিয়াসমূহ বা নিয়ন্ত্রণ, মরিচা পড়া, তারপরে হচ্ছে যে পিঁপড়ার কামড় অথবা আমাদের যে পোকামাকড়ের কামড় সেটা। তারপরে রাসায়নিক বিক্রিয়ার হার রিলেটেড কোয়েশ্চেনারিজ আছে। এরপরে আছে এসকিউ। এসকিউ দেখো, এসকিউ শুরু হয়েছে এখানে। লাসাতেলের নীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ এসকিউ পোর্শন, ডিরেক্ট তোমাকে বলবে। তো লাসাতেলের নীতিটা আসলে কাকে বলে বা কোনটাকে রিপ্রেজেন্ট করে, দেখো 12টা মতন এসকিউ আছে, মাস্ট কমপ্লিট করবা। এরপরে কিছু সিওর সিকিউ এবং সিওর এসকিউ, আর হচ্ছে যে কিছু টাইপের কোয়েশ্চেনারিজ আছে, সিকিউ এবং কিছু এসকিউ কোয়েশ্চেন আছে যেগুলোর উত্তর করা দেওয়া নাই, ওগুলো তুমি নিজে প্র্যাকটিস করলেই পারবা, বা বইটা একটু দেখলেই হবে। অথবা এখন তো এআই চলে আসছে, জাস্ট কপি করে ওটা এআইকে পেস্ট করে দাও, ও তোমাকে উত্তর করে দিবে। ওকে, যেটা বলছিলাম তোমাকে যে
লাসাতিলের নীতিটা কি? লাসাতিলের নীতিটা হচ্ছে কোনো একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি কোনো নিয়ামক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এর পরিবর্তন ঘটানো হয়, তাহলে সাম্য এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। অর্থাৎ তুমি তাপমাত্রা বাড়াইলা, ও এমনভাবে পরিবর্তিত হবে যেন সেটা প্রশমিত হয়। প্রশমিত হয় মানে কি? ও তাপমাত্রা কমায় ফেলবে, কমায় করে সে সেটাকে আসলে ব্যালেন্স করবে। এগেইন তুমি ধরো তাপমাত্রা কমাইলা, ও তখন সেটাকে বাড়াবে, বাড়ায়া ব্যালেন্স করবে। এটাই হচ্ছে তাপীয় সমতা। চাপের ক্ষেত্রেও সেম। চাপ তুমি বাড়াইলা, তাহলে চাপ বাড়ালে আসলে ঘনমাত্রার প্রভাবটা আল্টিমেটলি এখানে আসে। চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে চাপটা বেশি প্রযুক্ত হয়। তাহলে ওদিকে যদি চাপ বেশি প্রযুক্ত হয় ওখানকার আয়তন কি হয়ে যাবে? অটোমেটিক কমে যাবে। আয়তন কমে গেলে সেখানকার ঘনমাত্রা বেড়ে যাবে। তো ঘনমাত্রা যেদিকে বাড়লো সেটা কি? যেদিকে মোল সংখ্যা বেশি সেটা। তাহলে ঘনমাত্রা যেদিকে বাড়ে বিক্রিয়া বিপরীত দিকে যায়। তাহলে বিক্রিয়াটা যাচ্ছে কোন দিকে? যেদিকে মোল সংখ্যা কম সেদিকে। যেহেতু ঘনমাত্রা বেড়ে গেল এদিকে, মোল সংখ্যা বেশি এদিকে, তাহলে বিক্রিয়া তো যাবে তার বিপরীত দিকে। এই হচ্ছে বেসিক ক্যালকুলেশন, বেসিক হিসাব নিকাশের উপায়। আশা করি বুঝাইতে পারছি। তো পুরো চ্যাপ্টার ৭ কমপ্লিট করার জন্য বা রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করার জন্য এই পিডিএফটা মোর দ্যান এনাফ। ইনশাল্লাহ তোমার এখন সামনে যে পরীক্ষাই হোক তুমি যখনই দেখে থাকো না কেন, এবং এর সাথে সাথে অ্যাড করব আমি জাস্ট যে তুমি সুন্দর মতন ফুলবাবুর মতো, তোমার হাতে যেহেতু সময় আছে ভাইয়া, তুমি অবশ্যই এই ক্লাসটা মাস্ট কমপ্লিট করে ফেলবা, যেটা সম্পূর্ণ ফ্রিতে আছে। আর যদি চিন্তা করো যে না ভাইয়া আমি পেইডভাবে ক্লাস কমপ্লিট করব বা পেইড প্রোগ্রামের সাথে ক্লাস কমপ্লিট করব, তাহলে তোমাকে বলব যে পেইড প্রোগ্রামের সাথে ক্লাস কমপ্লিট করতে গেলে তোমার যদি ২৭ ব্যাচের মানুষ হয়ে থাকো তাহলে আমাদের এলআইবি প্রোগ্রাম যেটা আছে সেখানে যুক্ত হও। এখানে আমি এই ক্লাসই সেম টু সেম ভাবে নিছি, আরও বেশি কোশ্চেনারিজ প্র্যাকটিস করে। এখানে যেহেতু কোশ্চেন প্র্যাকটিসের পরিমাণটা একটু কম থাকে। আবার যদি তুমি বলো যে না ভাই আমি হচ্ছে যে ফ্রিতে কমপ্লিট করব, তাহলে এখান থেকে করতে পারো। ২৮ ব্যাচের মানুষ হয়ে থাকলে একাডেমিক থেকে কমপ্লিট করবা, এটা এসএসসি ২৮ এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম থেকে কমপ্লিট করবা। এটার যে ইনস্ট্রাকশনটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া আছে সেটা ফলো করো, ওখানে ডিরেক্ট লিঙ্কও দেওয়া আছে। ওই কুপন কোডটা বা ডিসকাউন্ট কোডটা ইউজ করলে তুমি ভালো একটা ডিসকাউন্টে আর কি যুক্ত হতে পারবা। এর পাশাপাশি যে ইনস্ট্রাকশনটা ফলো করলে তুমি এই পিডিএফটা পাবা সেটাও ফলো করে পিডিএফটা মাস্ট বি তোমার কাছে সংরক্ষণ করো। ইনশাল্লাহ এটা তোমার একটা প্রপার নোট এবং প্র্যাকটিস শিট হিসেবে থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তোমার যে একাডেমিক প্রবলেমগুলো তুমি ফেস করতে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ আমরা সেটা নিজেরা সলভ করা ট্রাই করব। আর যারা পেইড প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন আর কমেন্ট বক্স অবশ্যই চেক করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।